আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বর্তমানে যেই বিষয় অধ্যয়ন করছি সেটি হলো হরুফুল মুরাক্কাব অর্থাৎ যুক্ত অক্ষর। ঠিক আছে। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম একটি নকশা, যে নকশাটার নাম ছিল এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। আমি আবারও বলছি, এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। তো এটি আশা করি যে আমাদের যে এই নকশাটা এটি সবাই পারবেন এবং শিখেছেন। তো আমরা গত ক্লাসে এক দাঁত নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। এক দাঁত থেকে আমরা শিখেছিলাম এক দাঁত থেকে বা, তা, তা, নুন, ইয়া, এই পাঁচটি হরফ এই এক দাঁত থেকে বের হয়। এবং তার সাথে সাথে আমরা জেনেছিলাম যে প্রত্যেকটি হরফের বা তিনটি করে রূপ: শুরুর অবস্থা, মাঝের অবস্থা এবং শেষের অবস্থা। তো এটি আলহামদুলিল্লাহ গতকালকেও আমরা এটা রিভিশন দিয়েছি। তো আজকের পড়া নিয়ে আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমাদের পড়া হচ্ছে, ইতিমধ্যে আমরা যুক্ত বর্ণের প্রথম নকশার এক দাঁত সম্পর্কে বিস্তারিত শিখেছি। ইনশাআল্লাহ আজ আমরা গোল মাথা সম্পর্কে বিস্তারিত শিখব। তো এই যে আমরা যে নকশাটি দেখছি, এটির নাম ছিল এক দাঁত, যা আমরা গত ক্লাসে পড়েছি। এই হলো গোল মাথা। ঠিক আছে। এই হলো তিন দাঁত সদের মাথা ত। তো এখানে পুরোটা একসাথে লেখা আছে নিচে, এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ত। তো এই যে হলো গোল মাথা। ঠিক আছে। এই যে মাথাটা গোল দেখে এটাকে গোল বলা হয়। ঠিক আছে। আচ্ছা। তো নাম তার গোল মাথা, এটা তো আলহামদুলিল্লাহ আমরা শিখেছি। তো এই গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়। এই গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়। একটি হচ্ছে ফা, আরেকটি হচ্ছে কফ। আমি আবারও বলছি, একটি হচ্ছে ফা আর আরেকটি হচ্ছে কফ। তো এই যে, যেহেতু এই যে গোল মাথা আর এই ফার মাঝেও এইরকম গোল একটি মাথা পাওয়া যায়, তাই মূলত এই এটা গোল মাথা, এটাকে এই জন্য এটাকে ইন্ডিকেট করা হয়েছে আর কি। তো এই যে এখানেও গোল মাথা দেখা যাচ্ছে, কফেরও গোল মাথা আছে, ফারও গোল মাথা আছে। তো এখানে ফা আর কফের মাঝে পার্থক্যটা কি? এই গোল মাথার উপরে একটি নোক্তা আর কফের ক্ষেত্রে দুইটি নোক্তা। তাহলে যদি আমরা একটু দেখি, এই দেখুন, ফার অর্ধেক আমি কেটে দিলাম। আর হচ্ছে এই শুরুর যে স্ট্রাকচারটা, এই শুরুর যে রূপটা, তো এটা মূলত হচ্ছে আমরা যেহেতু পড়েছিলাম যে প্রত্যেকটা হরফের তিনটি করে রূপ থাকে। মূলত এই যে ফার যে রূপটা এখন দেখা যাচ্ছে, এটা হচ্ছিল তার শুরুর অবস্থা। তো এটা শুরুর অবস্থা, যদি গোল মাথার উপরে একটি ফোঁটা হয় তখন সেটা হয় ফা। আবারও বলছি, গোল মাথার উপর যদি একটি ফোঁটা হয় বা একটি নোক্তা হয়, তখন এই হরফটা হয়ে যায় ফা। আর এই ফা হচ্ছে তার শুরুর অবস্থা। শুরুর অবস্থা। ঠিক এই এক নোক্তার জায়গায় যদি আরেকটি নোক্তা যুক্ত করে দেয়, তাহলে সেটা হয়ে যায় অফ। সেটা হয়ে যায় অফ। তার মানে আমরা কি দেখলাম? এই গোল মাথার উপরে যদি একটি ফোঁটা হয়, তাহলে হবে ফা। আর এই গোল মাথার উপরে যদি দুটি নোক্তা হয়, তখন হবে অফ। ঠিক আছে। তো আমি এখানে মাঝে মাঝে ফোঁটাও বলছি, আবার মাঝে মাঝে কফও বলছি, নোক্তাও বলছি। দুঃখিত। তো নোক্তা হচ্ছে এলো এটার আসল নাম, আর ফোঁটা হচ্ছে এলো যারা আহ কঠিন মনে হয় আরবিটা, তাদের ক্ষেত্রে তারা এটা নোক্তা ফোঁটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা। তারপর আমরা দেখি, এই যে গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়েছে, পা আর কফ। তো এখানে আবার সুন্দর করে লেখা আছে, গোল মাথার উপর এক নোক্তা হলে ফা, গোল মাথার উপর দুই নোক্তা হলে কফ।
ঠিক আছে, এই যে, এই হলো মূল। মূল হরফ হচ্ছিল ফা আর কফ, মানে তার আসল রূপ। তো এখন এতক্ষণ আমরা যে ফাটা দেখছিলাম, এই যে তার শুরুর অবস্থা ছিল, এই হলো ফার শুরুর অবস্থা। আমরা চিনব কিভাবে? গোল মাথার উপর যদি একটি নোক্তা হয় তখন হবে ফা, আর গোল মাথার উপর যদি দুইটা নোক্তা হয় তখন হবে কফ। এই গোল মাথাটা হচ্ছিল আমাদের মূল। ঠিক আছে, তারপরে হচ্ছিল ফার মাঝের অবস্থা, এই দেখুন এইটার সাথে হচ্ছিল মিল আছে, তাই না? এটা হলো মাঝের অবস্থা, এটি মাঝের অবস্থা। গোল মাথার উপরে একটি নোক্তা হলে হবে ফা, আর গোল মাথার উপর দুইটি নোক্তা হলে হবে কফ। আর এই কফটা হচ্ছে মাঝের অবস্থা। অলরেডি উপরে সুন্দর করে টেবিলের উপরে লেখাই আছে যে মধ্য। তার মানে যখন মাঝখানে আসে তখন ফার অবস্থা হয় এমন, ফার রূপটা হয় এমন। যখন মাঝখানে আসে তখন কফের রূপটা হয় এমন। আচ্ছা, তারপর হচ্ছিল শেষের অবস্থা। এই দেখুন, আমি মুরাক্কাবের প্রথম ক্লাসে বলেছিলাম যে শেষের অবস্থা হচ্ছে সব থেকে সহজ। কারণ হচ্ছে যে শেষে ফা তার আসল রূপটা নিয়ে আসে। শুধু ফা না, প্রত্যেকটা হরফ শেষে আসলে তার আসল রূপটাই সে নিয়ে আসে। এই দেখুন, এই যে ফা, একদম ওর মানে আসল রূপের মতো। জাস্ট খালি এখান থেকে একটু মাথাটা বের করা, কারণ কি, যেহেতু সে যুক্ত হয়ে আসতেছে, এটার সাথে সে আরেকটা হরফ যুক্ত হচ্ছে। এই যে শেষে কফ, কফটাও দেখা যাচ্ছে যে তার আসল রূপ নিয়ে এসেছে। জাস্ট এখান থেকে একটু মাথাটা বের হওয়া কেন? যেহেতু তার পূর্বে আরেকটা হরফ যুক্ত হবে তাই। তো এই যে ফা তিনটি একত্রে দেখেন কি সুন্দর। ফা, প্রথম শুরুর ফা, মাঝের ফা, শেষের ফা। ঠিক আছে, আবার এখানে শুরুর কফ, মাঝের কফ, শেষের কফ। আলটিমেট যদি বলতে হয় যে আমরা এই ফাটাকে কিভাবে চিনবো, গোল মাথা আমাদের মূল গ্রামার হচ্ছে গোল মাথা। গোল মাথার উপরে যদি একটি নোক্তা হয় তাহলে হবে ফা, আর গোল মাথার উপরে যদি দুই নোক্তা হয় তখন হবে কফ। এটা হলো আমাদের মূল। আমরা সবসময় গোল মাথাটাকে মনে রাখবো। ঠিক আছে, কারণ আমরা এই ফা আর কফকে চিনবো গোল মাথার কারণে। গোল মাথার মাধ্যমেই আমরা এই ফা এবং কফকে শিখে থাকবো। আচ্ছা, তারপর যদি আমরা একটু অনুশীলন দেখি। অনুশীলনে এই যে এখানে গত ক্লাসে এক দাঁত থেকেও আমরা যে হরফগুলো পড়েছিলাম, এখানেও সেই হরফগুলো আছে, তার সাথে সাথে আজকের যে ফা এবং কফ এগুলো এখানে যুক্ত করে দেওয়া, এখানেও এখানে আছে, যুক্ত করে দেওয়া হয়েছে। যেমন আমরা বা পড়েছিলাম শুরুর বা, এই যেখানে আমরা ফা দেখছি, হ্যাঁ, ফাটা হলো শেষের ফা, তাই না? তারপর এখানেও বা দেখা যাচ্ছে, এই বাটা হলো তার শেষের বা, শেষের রূপ। এই যেখানেও ফা এসেছে, আমরা ফাটা কিভাবে চিনছি? এই যে গোল মাথা, তার উপরে একটি নোক্তা। তারপর এখানে আমরা ইয়া দেখতে পাচ্ছি, মাঝের ইয়া, কারণ এখানে এক দাঁতের নিচে দুই নোক্তা এসেছে। তারপর এখানে আমরা এই যে আজকের পর আমরা আরেকটি ফা পেয়ে গিয়েছি, ফাটা হচ্ছে গোল মাথার উপরে এক নোক্তা, এটা হলো শুরুর ফা। তারপর এখানে আমরা তা দেখতে পাচ্ছি, এক দাঁতের উপর দুই নোক্তা। আচ্ছা, তারপরে দেখেন এখানেও দেখেন গোল মাথার উপরে দুই নোক্তা। খুব মনোযোগ দিয়ে একটা কথা আমরা খেয়াল রাখি, যারা আহ এই ক্লাসের থেকে মোরাকাবটা যারা শিখছেন তারা খুবই মনোযোগ দিয়ে আমার এই কথাটাকে নোট করুন। সেটি হচ্ছে, দুটি নোক্তা বা দুটি ফোঁটা হলেই কিন্তু তা হয় না, দুটি ফোঁটা হলেই কিন্তু কফ হয় না। তার জন্য এক দাঁত হইতে হয়, এক দাঁত হতে হবে, তা হতে হলে এক দাঁত হতে হবে, আর কফ হতে হলে গোল মাথা হতে হবে। আমি অনেকে দেখেছি যে কফ কফ থেকে তা বলতেছে কেন? সে ফোকাস করতেছে যে দুইটা নোক্তা তো এখানে আছে, তো দুইটা নোক্তা হলেই কিন্তু তা হবে না, আবার দুইটা নোক্তা হলেই কিন্তু কফ হবে না। আমার গ্রামার কি? এক দাঁত, গোল মাথা। এই যেখানে যেহেতু গোল মাথা দেখা যাচ্ছে, আর গোল মাথার উপরে যেহেতু দুইটা ফোঁটা দেখা যাচ্ছে, তার মানে এটি কফ। আর পূর্বে যে দেখা যাচ্ছে যে এখানেও দুইটা নোক্তা দেখা যাচ্ছে কিন্তু এক দাঁতের উপরে, তাই এটি তা। তারপর হচ্ছিল বা, তার মাঝের বা, তারপর শেষের ফা। এই যে ফাটা আমরা এই মাত্রই দেখেছি তার আসল রূপ নিয়ে এসেছে। এখানেও তা দেখা যাচ্ছে, শুরুর তা, শেষের তা, আবার শুরুর ফা। ঠিক আছে, তারপরে মাঝের তা, তারপর হলো শেষের অফ, মাঝের অফ, হ্যাঁ,
শুরুর নুন, তারপর হচ্ছে হলো শুরুর তা। এই দেখুন, শুরুর নুন নিয়ে যদি আমি একটু বলি, দেখেন নুনেরও একটি ফোঁটা, আর ফার উপরেও কিন্তু একটি ফোঁটা। সুতরাং নুনকে দেখে কেউ ফা বলা যাবে না, কেন? নুন হচ্ছে এক দাঁত, ওর গ্রামার হচ্ছে এক দাঁত। আর ফার গ্রামার হচ্ছে গোল মাথা। ঠিক আছে? তো এক নুক্তা দেখলেই ফা বলা যাবে না, এক নুক্তা দেখলেই নুন বলা যাবে না, আমার খেয়াল করতে হবে এটা গোল মাথা নাকি এক দাঁত। ঠিক আছে? তারপর হচ্ছে হলো নুন, মাঝের নুন, তারপর ইয়া, শুরুর ইয়া, তারপর শুরুর কফ, তারপর হলো মাঝের বা, তারপরে হচ্ছে হলো মাঝের কফ, তারপর হলো মাঝের টা। তো এই হচ্ছে হলো অনুশীলন। তারপর আমরা আরেকটি অনুশীলন পাবো, সেটি হচ্ছে হলো একবারে যুক্ত হয়ে আসলো। ঠিক আছে? যেমন এখানে ফা, নুন, তা, কফ, নুন, তা, কফ, নুন, দেখেছেন? এখানে দুইটা ফা আর নুন কিন্তু একসাথে আনা হয়েছে। কেন আনা হয়েছে? যাতে আমাদের একদম তার পার্থক্যটা স্পষ্ট হয়। ফা আর নুন দুইটাই উপরে এক নোক্তা, পার্থক্য কি? ফার গোল মাথা আর নুনের এক দাঁত। ঠিক আছে? তারপর হচ্ছে হলো এই যেখানে তা আর কফ একসাথে দেখা যাচ্ছে, কেন? তার এক দাঁত আর কফের গোল মাথা। তারপর হচ্ছে হলো আমরা দেখি ফা, বা, তা, বা, বা, ইয়া। তারপর হচ্ছে হলো নুন, ইয়া। এখানেও কিন্তু আমরা সেই একই ফর্মুলাটাই এখানে ফলো করেছি, ফলো করেছি। সেটা হচ্ছে যে আমাদের গত ক্লাসে যে এক দাঁত পড়েছি, এক দাঁতের অক্ষরগুলো এখানে আছে, তার সাথে সাথে আজকে যে নতুন করে আমরা ফা আর কফ শিখলাম সেটাও জাস্ট খালি এখানে যুক্ত করে দেওয়া হয়েছে, যাতে আমরা যতই সামনে যাব পিছনের পড়াগুলো যেন আমাদের রিভিশন হতে থাকে। তো এই ক্লাস যে করবে, তার কোরআন না শিখে তার কোনো উপায় নেই। ঠিক আছে? তারপর হচ্ছে হলো এখানে ফা, বা, তা, বা, বা, ইয়া, অফ, বা, ফা, ইয়া, বা, অফ। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আশা করি যে আমরা এটা সবাই নিজে নিজে পড়বো। হ্যাঁ, যেহেতু এটা একদমই সহজ। আমরা শিটেও যদি দেখি, আমাদের যে পিডিএফ দেওয়া থাকবে, এই পিডিএফ এও কিন্তু সুন্দর করে ওই যে সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে। যদি আমরা প্রত্যেকটা রূপ ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য এটা একদমই সহজ। ঠিক আছে? তারপর হচ্ছিল আমাদের আগামী ক্লাস, তারপরে ক্লাসে আমরা যেটা শিখবো, যেহেতু আমরা এখানে নকশা দেখছি যে এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা গোল মাথা সম্পর্কে একদম বিস্তারিত জানলাম। গোল মাথা থেকে দুইটি হরফ বের হয়, ফা আর অফ। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা তিন দাঁত, এই যে গোল মাথার পরে যে তিন দাঁত দেখা যাচ্ছে, এই তিন দাঁত নিয়ে আমরা ইনশাল্লাহ বিস্তারিত শিখব। ঠিক আছে? ধন্যবাদ, আজকে ক্লাস এতটুকু। তারপর আমাদের লেখা আছে, আমি একটু লেখাটা দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে প্র্যাকটিস করব। আজকে আমরা কিন্তু গত ক্লাসে লেখা প্র্যাকটিস করেছিলাম এক দাঁত নিয়ে। হ্যাঁ, এক দাঁতের যুক্ত বর্ণ আমরা শিখেছিলাম। আজকের ক্লাসে আমাদের কিন্তু ফা আর কফটা অ্যাড হওয়া থাকবে। তো ফা আর কফ কিভাবে লিখবো? আর শুরুর অবস্থাটা কিরকম থাকবে? এইভাবে আমরা প্রথম দেব গোল মাথাটা, গোল মাথা দিয়ে, বাস এইভাবে। এই হলো শুরুর অবস্থা, ফার শুরুর অবস্থা। ঠিক আছে? এই হলো ফা, ফার শুরুর অবস্থা। তারপর হচ্ছে হলো যে মাঝের অবস্থা কিভাবে লিখবো, এখান থেকে টান দিব, ঠিক গোল দিয়ে, বাস এইভাবে নিয়ে যাব। এই হলো আমাদের মাঝের ফা। ঠিক আছে? শেষেরটাও এরকম, জাস্ট সোজা নিয়ে আমরা টান দিয়ে এই নিয়ে যাব। বাস, এই হলো আমাদের শেষের ফা। তো এটা হচ্ছে হলো আলাদা আলাদা করা। যখন আমরা একসাথে লিখবো তখন কিন্তু আর কলম উঠাবো না, একভাবে একবারে লিখে ফেলবো। সেটা হচ্ছে কিভাবে? ধরবো, নিয়ে এই এখানে গোল মাথা দিব, আবার এখানে গোল মাথা দিয়ে, বাস এই হবে হলো আমাদের পা। এই হলো পা, একবারে লিখবো। অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি গতকালকে ক্লাসে কিন্তু দেখিয়ে দিয়েছি। আমাদের একজন ভাই প্রশ্ন করেছিল যে আমরা আরো কিভাবে লেখাটা সুন্দর করব।
তখন সেখানে আমি পিডিএফটা ওপেন করে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের 3টা লাইন দেওয়া আছে। লেখার ক্ষেত্রে 3টা লাইন দেওয়া আছে, আমাদের ফলো করতে হবে যে লেখাটার কোন লাইনটাকে আমি মেজার করে দিয়েছি। ঠিক আছে। সাধারণত 3টে লাইন থাকে, উপরে একটি লাইন, মাঝে একটি লাইন, শেষে একটি লাইন থাকে, যেরকম এই যে এরকম সোজা একটা লাইন থাকে, তারপর হলো মাঝের একটা লাইন থাকে। ঠিক আছে, এরকম মাঝের একটা লাইন থাকে। তো ফাটা আমরা সবসময় এই মাঝখানে লাইনটা, এটা নিচে কিন্তু আমার যাতে লেখাটা না নামে। ঠিক আছে, এই হলো ধরেন শেষের লাইন। লেখার ক্ষেত্রে আমাদের এইটা এই নিচের লাইনে নামবে না, ফাটা সবসময় এই লাইনটাতে থাকবে। আচ্ছা, তারপর যদি আমরা যদি সেম একইভাবে কফটা কিভাবে লিখবো, প্রথম গোল মাথা দিয়ে বাস শুরুর কফ, উপরে 2টা ফোঁটা দিলেই হয়ে যাবে। মাঝখানে একটা এরকম গোল দিয়ে সুন্দর করে এইভাবে 2টা ফোঁটা দিলে কফ হয়ে যাবে। তারপর হচ্ছে হলো শেষেরটাও এরকম করে নিয়ে জাস্ট এটা ডিপ, এটা একটু ডিপ হবে। আচ্ছা, এই হলো কফ। যখন আমরা একসাথে লিখবো তখন কলম আর উঠাবো না, একবারে লিখবো। কিভাবে? আগে গোল দিব, এইভাবে দিব, নিয়ে আবার মাঝখানে টান দিব, আবার কফটা এই ডাউন করে দিব। এই হলো আমাদের কফ, এই হলো আমাদের কফ। তবে কফের ক্ষেত্রে কি খেয়াল রাখতে হবে, এই যে মাঝখানের যে লাইনটা থাকবে এরকম, ঠিক আছে, এই মাঝখানের যে লাইনটা থাকবে, ঠিক আছে, এই মাঝখানে লাইন দিয়ে কফের এটা কিন্তু নিচের দিকে নামবে। এই যে নিচে যে আরেকটা লাইন থাকবে, এই ঠিক এই লাইনের মাঝখানে থাকবে, আর উপরে তো আরেকটা লাইন থাকবেই। ইয়ে, তো যদি পার্থক্য দেখি, ফাটা কিন্তু এই মাঝখানের লাইন থেকে নিচে নামেনি, আর কফটা কিন্তু নিচে নামবে। ঠিক আছে, তাহলে আমাদের ডাউনটা সুন্দরটা আসবে আর কি, সৌন্দর্যটা ফুটে আসবে আর কি। তো এই হলো আজকে আমাদের লেখার প্র্যাকটিস। আজকে ক্লাস এতটুকুই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।